স্বাগত সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সোনাগাজী দাগনভূঞার পরিস্থিতি এখনো ভয়াবহ। ফেনী শহর থেকে নামছে পানি, কুমিল্লা লক্ষ্মীপুরে তলিয়েছে নতুন এলাকা, নোয়াখালীতে দুর্গতদের চরম দুর্ভোগ। কিচ্ছু চলার মতন কিছু নাই, ছাদের উপরে কোনো রুমে থাকি আর কি। মাস হয়ে গেছি, অন্ত ঘর বাই কি ঘরের সব গেছে, কিছু নেই। পর্যাপ্ত ত্রাণ থাকলেও জলযানের অভাবে পৌঁছানো যাচ্ছে না প্রত্যন্ত এলাকায়। শিক্ষার্থীদের সাথে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টায় দায়িত্বশীলরা। ফ্যামিলির সাথে আজকে 5 দিন যোগাযোগ নাই। 70 বছর 72 বছর বয়সে এই পানি আমি দেখিনি। আমাদের এমন করে দুটো এলাকার সাথে আমরা খাদ্য ত্রাণ পৌঁছাতে পারি নাই। ডিজিএফআইকে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন শেখ হাসিনা। অভিযোগ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার। আইনি লড়াই চালাতে ফিরতে চান দেশে। অস্ত্রোপচারের পর আলোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অবস্থা স্থিতিশীল। নারায়ণগঞ্জের আদালতে তোলা হবে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে। 1 মাসেরও বেশি সময় পর চালু হলো মেট্রো রেল, বাড়ছে যাত্রীদের ভিড়। আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে, তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেব। দেখছিলেন শিরোনাম। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও মানুষের ভোগান্তি কমেনি। প্রত্যন্ত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকট কাটেনি। নামতে শুরু করেছে ফেনী শহরের পানি। কোমর সমান পানিতে ডুবে থাকা সড়ক এখন দৃশ্যমান। সালাউদ্দিন মোড়, বাড়াই উত্তরা ও মহিলা ক্যাডেট কলেজ সড়কে চলছে যানবাহন। এগুলো শহরের প্রধান সড়ক। রামপুর, মাস্টারপাড়া একাডেমি, বিরিঞ্চি, পাঠানবাড়ি সহ বাকি সড়কগুলোতে এখনো পানি। শহরের কিছু এলাকায় বিদ্যুৎ আছে, বাকি 95% এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগের বাইরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া থেকে কিছুটা পানি কমেছে। তবে নতুন করে আরও কিছু ইউনিয়ন নিমজ্জিত হচ্ছে। সোনাগাজী ও দাগনভূঞার অবস্থা এখনো ভয়াবহ। জেলা প্রশাসন মৃত্যুর সংখ্যা জানাতে পারেনি। ফেনী সদর, ফুলগাজী ও সোনাগাজীর মানুষের ত্রাণের বেশি প্রয়োজন বলে জানা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকের অবস্থাও আগের মতো। গাড়িতে থাকা মালামাল গাড়িতেই পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসন জানায় 30,000 মানুষকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বর্তমান ফেনী সদর ও সোনাগাজী, দাগনভূঞা সহ 6 লক্ষ মানুষ পানিবন্দী। মাস হয়ে গেছি, অন্ত ঘর বাই কি ঘরের সব গেছে, কিছু নেই। যুবক যারা আছে তারা সউদ্যোগে তাদেরকে উদ্ধার করে আনছে। আমরা নিজেরা একটা নৌকা ব্যবস্থা করেছি, আমরা কিছু লোককে নিয়ে এসেছি। কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। আজ কয়েকটি নৌযানের ব্যবস্থা করতে পেরেছে বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনী। তাছাড়া স্বেচ্ছাসেবীরাও সংগ্রহ করেছেন কয়েকটি নৌযান। ত্রাণ নিয়ে তারা রওনা দিয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোয়। শনিবারের বৃষ্টি ও উজানের পানির জন্য বিভিন্ন এলাকা নতুনভাবে তলিয়ে গেছে। কিচ্ছু চলার মতন কিছু নাই, ছাদের উপরে কোনো রুমে থাকি আর কি। আমরা কোনো জীবনে গরু বাসলে এই আস্থানাতে আছে। ওই পাশে আপনার পানিটা মোটামুটি একটু কম আছে, ওইদিকে তার সবাই ত্রাণ দিয়ে চলে যায়। এদিকে নৌকা ছাড়া কিন্তু আসার কোনো ওয়ে নেই, আমরাও যাইতে পারতেছি না। একা রয়েছে আমরা এই সাইডে তারা গেছি, এই সাইডে তারা গেছি, এই 2 ভাই তারা রয়ে গেছে। এই ভাই তো তারা 5 গিরত রয়েছে, 3 গিরত আর আমরা 5 গিরত। আমরা এই বাড়িতে আসলাম, এই বাড়িতে সবাই এলেছি। উপজেলায় পানি কমতে শুরু করলেও গতরাতে বৃষ্টির ফলে বিভিন্ন অঞ্চলে বাড়ছে পানি। নোয়াখালীর আবহাওয়া আজ বিরূপ। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। যে যার মতো সেই এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। প্রান্তিক এলাকাগুলোয় পানিবন্দী অনেকে। তাদের কাছে যাওয়া ত্রাণের পরিমাণও অপ্রতুল।
এদিকে আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। উজানের পানি কমায় শনিবার খুলে দেওয়া হয় নোয়াখালীর স্লুইস গেটের 23টি রেগুলেটর। সেই পানি লক্ষ্মীপুর হয়ে মিশবে সাগরে। এ কারণে বর্তমানে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মেঘনা সহ বৃদ্ধি পেয়েছে আশপাশের খাল বিলের পানি। এতে সদর সহ 5 উপজেলা জলমগ্ন। এখনো পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ, যাদের মধ্যে 20,000 আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছেন। বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। শুরুতে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, বন্যার শুরু থেকেই তো ফেনীর অবস্থা ভয়াবহ, আজও বেশ খারাপ হয়েছে অবস্থা, বৃষ্টি পূর্বাভাসও দেয়া আছে। সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি আর ত্রাণ কার্যক্রম সম্পর্কে আমাদের তথ্য দিবেন। স্যার, আপনি যেমনটি বলছেন শুরু থেকে ভয়াবহ এবং এখনও ভয়াবহ, এবং যার প্রভাবে সাধারণ মানুষের জীবনযাপন তো দুর্বিষহ, সেটি নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু জীবন রক্ষা করাই এখন অনেকটা কঠিন হয়ে পড়েছে। যারা গত প্রায় 7 দিন ধরে অনেক অঞ্চলে পানিবন্দী অবস্থায় আছেন, সেই সব মানুষের সন্ধান মিলছে না অনেকের, কেননা মোবাইল নেটওয়ার্ক না থাকাটা একটা বড় ধরনের বিপর্যয় তৈরি করেছে, এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আসলে স্বজনরা স্বজনের খোঁজ রাখতে পারছে না, নিতে পারছে না, উদ্ধার তৎপরতাও সেখানটায় ব্যাহত হচ্ছে। এবং পর্যাপ্ত পরিমাণে নৌযান অর্থাৎ বোট, স্পিড বোট এই অঞ্চলে না থাকার কারণে কেউ আসলে উদ্ধার কার্যক্রমে ঠিক ততটা গতিও আনতে পারছে না। বিভিন্ন বাহিনীর তরফ থেকে যে সব চেষ্টা, সেটিও আসলে অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে। এবং অন্যদিকে এত বিপুল সংখ্যক মানুষ, তাদেরকে আসলে স্থানান্তর করে নিয়ে আসা পুরোপুরি সেটিও সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তাদেরকে খানিকটা উঁচু জায়গায় স্থানান্তর করে খানিকটা রক্ষা করার সেই চেষ্টাটা অব্যাহত আছে এখনও। এবং অন্যদিকে ত্রাণ কার্যক্রম প্রান্তিক পর্যায়ে এখন পর্যন্ত আসলে দুর্গতরা ঠিক ওইভাবে ত্রাণ পাচ্ছেন না, কেননা তারা আসলে অনেকেই যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বা ত্রাণ দিতে যাচ্ছেন, তারা আসলে ঠিকঠাক জানেনই না ঠিক কোন জায়গাটায় ত্রাণের সংকুলন করার প্রয়োজন বা ত্রাণের প্রয়োজন রয়েছে। আমি যেখানটা রয়েছে এটি কিন্তু একেবারেই মূল শহরের এমন একটি অংশ যেখানটায় পানি নেমে যাচ্ছে। এখানেই এই পরিমাণ পানি দিনের শুরুতে বা গত 2 দিন ধরেই এখানে আরও বেশি সংখ্যক, অর্থাৎ প্রায় কোমরের উপরে পানি ছিল এখানটায়। কিন্তু এর চাইতে একটু যদি বাইরে যাই, এর চাইতে দূরে যাই, এখনও আসলে সাঁতরাতে হচ্ছে অনেক অনেক জায়গায় যেখানে ঠাঁই নেই আসলে দাঁড়াবার। সেই মানুষগুলোর জীবনযাপন বা বেঁচে থাকাটা আসলে কতটা কষ্টকর হয়ে পড়েছে সেটি নিয়ে কোনো ধরনের সংশয় নেই। এবং পানি নামার ফলে যেই সব অঞ্চল থেকে নামছে, নিম্নাঞ্চল আরও বেশি প্লাবিত হয়ে যাচ্ছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় খানিকটা স্বস্তির খবর থাকলেও অন্যান্য অনেক জায়গায় দুর্ভোগ সংখ্যা সেসব কিন্তু বেড়েই চলেছে, অব্যাহত রয়েছে। সোহার। রবিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। নোয়াখালী যেতে চাই। নোয়াখালীর সেনবাগে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, নোয়াখালীর কয়েকটা জায়গায় তো পানি আজ আরও বেড়েছে, সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত, নেটওয়ার্কের অবস্থা ভালো না, এবং যে ট্রাকগুলো ত্রাণ নিয়ে যাচ্ছে সেগুলো আটকে পড়ছে। তো সব ক্ষেত্রে উদ্ধার আর ত্রাণ পৌঁছানোর চেষ্টায় কতটুকু সফল বিভিন্ন বাহিনী আর স্বেচ্ছাসেবীরা আমাদের জানাবেন। সোহার, এখন পর্যন্ত আমরা যেখানে রেখেছি সেনবাগে গত 2 দিন ধরে আর পানি বাড়তে শুরু করেছে, এবং প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে উপজেলা সদরের ছাড়া প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সহযোগিতা শুধুমাত্র বেসরকারি কিছু সংস্থা বা স্থানীয় তরুণ যারা রয়েছেন তাদের উদ্যোগে ছাড়া সরকারি কোনো ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায়। আমরা যেখানে রয়েছি সেটি সেনবাগ থেকে একবারে ফেরি পর্যন্ত যে আঞ্চলিক সড়ক, সেই সড়কেই একেবারে হাঁটু পানি। আমরা দেখতে পাচ্ছি একটি দল যাচ্ছে, যারা ত্রাণ দিতে যাচ্ছেন তারা নিজেদের উদ্যোগে। আপনারা একটু বলবেন যে কোথা থেকে এসছেন এবং এই ভিতরে কতটুকু যাবেন? আমরা শেরেবাংলা নগর থানা থেকে, ঢাকা থেকে এসেছি। আর ভাইরা আমাদের এইখানে মাইজদির এখানের ভাইরা আমাদের একটু সহযোগিতা করতেছে। আমরা একটু ভিতরে যাব। আচ্ছা, এখন পর্যন্ত আসলে যে অবস্থা দেখছেন, মানে আপনাদের দেখে কি মনে হচ্ছে এলাকার পরে? আমরা দেখুন খুব খারাপ। এখানে যত পরিমাণ আপনারা টান দিতে পারেন না, এখানে মানুষের খাবার দাবার নাই কোনো কিছু ভিতরে। আর হচ্ছে মেন কথা হচ্ছে পানির খুব সংকট, ধরতে গেলে পানি নাই গা। এখন বাইরে যে ভাই ব্রাদার আছে বা বড় ভাইরা ছোট ভাইরা আছে, যত পারেন টান নিয়ে আসেন এখানে, এখানে মানুষ সাহায্য করেন। আপনারা একটা গ্রুপ হয়ে এখানে আসেন, পর্যাপ্ত না, নিজেকে এলাকা নিয়ে আসেন না, সব নিজের এলাকা থেকে টান কিনে নিয়ে আসেন, কিন্তু এখানে কোনো কিছুই নাই। যতটুকু মেন হচ্ছে আপনি নিজের সেফটিটা নিজে রাখবেন, সেফটিটা হচ্ছে প্রয়োজন। ধন্যবাদ। স্যার, শুনছিলেন আমি একটু বাড়িঘরের অবস্থা যদি একটু দেখাতে চাই, যে আমি একটু সময় নিয়ে আপনাকে দেখাতে চাই। এই যে বাড়িটা দেখছেন, এখানে
সেটি একেবারেই প্রায় অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে গেছে। আমি কতটুকু দেখাতে পারছি বুঝতে পারছি না, যে এটি প্রায় সবগুলো বাড়িঘরেরই একই অবস্থা। আপনি যত ভিতরে যাবেন, আমরা অনেক ভিতরে চলে গিয়েছিলাম একেবারে প্রত্যন্ত অঞ্চলে, সেখান থেকে আসলে হেঁটে পানিতে আমি যতটুকু যেখানে লাস্টে যেখানে গিয়েছি সর্বশেষ, সেখানে আমার গলা পর্যন্ত পানি ছিল। সেই গলা পানিতে আমরা হেঁটে অনেক দূর হেঁটে তারপরে কোমর পানিতে এসে থেমেছি। তো আসলে বলা যায় যে পানি যেভাবে বাড়ছে, যদি এটি নামার জন্য বাড়া হয় তাহলে হয়তো কিছু দু একদিনের মধ্যে পানি নেমে যাবে। আর যদি আবার যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আবহাওয়া যেভাবে বিরূপ আচরণ শুরু করছে, যদি সেটি অব্যাহত থাকে তাহলে এই অঞ্চলে যে দুর্ভোগ সেটি আরো বাড়ছে। রিয়াজ দেখাচ্ছিলেন যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি বাড়ার সম্ভাবনা আরো বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। একটু কুমিল্লায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। মিশু, আমাদের জানাবেন যে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা কেমন চলছে, আর যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে সেখানে কি ত্রাণ কোনোভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা, কি অবস্থা দেখছেন জানাবেন। ডুবে গেছে। আমরা পেছনে যে ধরনের বাড়ি বুঝতে পারছি, দোতলা বা তিনতলা, সেগুলো এখন কিন্তু সেগুলো তারা কিন্তু এলাকাতে যাচ্ছেন, তারা এই কারণে যে মূল্যবান সম্পদ এরকম কিছু আছে যে কারণে তারা সেটি এবং ছাড়তে চাচ্ছিল না, কারণ সেই সম্পত্তির নিরাপত্তা বা সেগুলো নিয়ে তাদের এক ধরনের উদ্বেগ রয়েছে। আজকে বেশ কিছু ত্রাণ দিতে আমরা দেখতে পেয়েছি। আমরা সরকারি বিভিন্ন সংস্থা, সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি আমরা কিন্তু স্থানীয় ভলান্টিয়ারদেরকেও দেখতে পাই। আপনারা কোথা থেকে এসেছেন এবং কি দেখলেন যদি একটু বলেন। জি, এখানকার কি মানে কি দরকার বেশি? কারণ এখানে প্রতিনিয়ত পানি ঢুকছে এবং মানুষ বিশুদ্ধ পানির সংকট বেশি। জি, আমরা বিজিবির একজন মেজর আছেন আমাদের যেমনটা বলছিলাম যে নেটওয়ার্কের কারণে কুমিল্লায় যে আমাদের সহকর্মী আছে মাহফুজ মিশুর সঙ্গে আমাদের সংযোগটি আমরা ধরে রাখতে পারিনি। পরবর্তীতে আবার সংযোগ স্থাপনের চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এখনও স্থবির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আটকা রয়েছে পণ্যবাহী অনেক যানবাহন, নষ্ট হচ্ছে মালামাল। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনি যদি শুনতে পারেন, আপনার কাছে জানতে চাই যে কাঁচামালের আসলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং কন্টেইনারগুলো আসলে কিভাবে আনা নেওয়া করা হচ্ছে, একদম তথ্যগুলো আমাদেরকে জানাবেন। সোহার, কাঁচামালের কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি এই মুহূর্তে আমাদের পক্ষে নিরূপণ করা সেটি কষ্টসাধ্য। তবে এখানে যে সকল চালক যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, যে সকল কাঁচামাল যেগুলো রয়েছে, আম রয়েছে, পান রয়েছে, পেঁয়াজ, রসুন, চাল, ডাল সহ এসব পণ্য অনেকগুলো স্বাভাবিক প্রক্রিয়া যেগুলো দেরি হওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। অন্যগুলো হচ্ছে যে বৃষ্টিতে ভিজার কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই মহাসড়ক এভাবে গাড়িগুলো থমকে দাঁড়িয়ে আছে গত 4 দিন ধরে, কোনো জায়গায় 5 দিন ধরে। এখানে এই যে সকল চালক যারা রয়েছে তারা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অন্যের খাবার যোগান দিচ্ছে, কিন্তু এই মানুষগুলো যে কতটা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। বিশেষ করে আমি এখানে চালকের কথা বলছি, অনেক চালক যারা বলছে যে তাদের কিন্তু এখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। একই জায়গায় ঘন্টাকে ঘন্টা তারা দাঁড়িয়েছে, 4 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সেরকম কোনো খাবার তাদের পেটে জুটছে না। অনেকে হচ্ছে যে পার্শ্ববর্তী যে সকল দোকানগুলো রয়েছে সে সকল দোকানগুলোতে হচ্ছে যে তারা গিয়েছে, সেখানে কিন্তু অনেক দোকানগুলোতে ছোট ছোট দোকান হওয়ার কারণে সেখানে খাবার শেষ হয়ে গিয়েছে। তারা কিন্তু অনেক চালক না খেয়ে রয়েছে। তাদের এই মুহূর্তে যে আবেদনটি, যে আকুতিটি, তারা হচ্ছে যে বন্যার্থীদের যেভাবে খাদ্য সরবরাহ করা হচ্ছে, খাবার সরবরাহ করা হচ্ছে, এভাবে যেন একদম মহাসড়কের পাশে যেন খাবার সংগ্রহ করা হয়, তাহলে তারা বেঁচে থাকতে পারবে। কারণ তাদের গন্তব্য এখনো আসলে কখন যে তারা গন্তব্যে পৌঁছাবে সেটি এখনো তারা জানাচ্ছিলেন। কি পরিমাণ বিপর্যয়ে, কি পরিমাণ মানবিক বিপর্যয়ে পড়েছেন ট্রাক চালকরা। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য।
চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কয়েক জেলায় ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। যেসব এলাকায় অতিবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, ভারতের ত্রিপুরায় মেঘ বিস্ফোরণে অতিবৃষ্টি হয়েছে, এটি আকস্মিক বন্যার জন্য দায়ী। আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, আজও বন্যা কবলিত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 27 আগস্টের পর থেকে বন্যা পরিস্থিতি ও বৃষ্টিপাত পরিস্থিতির উন্নতি হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি হবে, তবে এই লঘুচাপ পশ্চিমবঙ্গ ও খুলনা অঞ্চলে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখনো ত্রাণ পাননি দুর্গম এলাকার বানভাসী অনেক মানুষ। ত্রাণ সামগ্রীর স্বল্পতা না থাকলেও নৌকা বা স্পিড বোটের অভাবে সেসব এলাকায় পৌঁছানো দুরূহ। সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন দায়িত্বশীলরা। মাহফুজ মিশুর রিপোর্ট, ছবি তুলেছেন লুৎফর রহমান। যতদূর চোখ যায় কেবলই পানি। এই পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি আর বানভাসী মানুষের স্বপ্ন, অনেক পরিকল্পনাও। সামান্য কিছু ত্রাণ আর খাবার নিয়ে যখন এই এলাকায় পৌঁছালো সেনাবাহিনীর দুটো ছোট স্পিডবোট, হুমড়ি খেয়ে পড়ে ভুক্তভোগী এসব মানুষ। পানিবন্দী এসব মানুষ বলছিলেন, রাস্তার ধার কিংবা বাজারের পারে যাদের বসবাস, কেবল তাদের কাছেই পৌঁছাচ্ছে ত্রাণ সামগ্রী। ভিতরে কেউ যাইতেও আছে না এবং কেউ আসতেও পারতেছে না, পানি বন্দী হয়ে রয়েছে। এবং যারা মেন রোডের সাথে আছে তারা অথবা কেউ আসছে, আপনারা আসেন দেখতে আছে, তারা নিয়ে যাইতে আছে। সাহায্য কম আছে, আমরা তো ভিতরে বাড়ি উপরেই যারা আছে তাদেরকে দিয়ে চলে যাচ্ছে, ভিতরে কেউ ঢুকতেছে না। পানি ভর থেকে পাইনি, এখন তো আমরা বাড়ি ছাড়ি আরেক জায়গায়। বিপদে পড়লেও এভাবে ধাক্কাধাক্কি করে ত্রাণ নিতেও অস্বস্তি ছিল অনেকের। তবুও জীবন বাঁচানোর নিরন্তর চেষ্টায় সামিল তারাও। বাচ্চারা নিয়ে যান নিয়ে বাইরে হইছি, এক কাপড়ে এই পর্যন্ত আর কাপড়ও পরে নেই, কাপড় আজকে 4 দিন। আমার ঘরে এত পানি, তো আমি কি করবো? রাস্তা দৌড় দেবো, চুপ করে বসে আছি, যদি ফাইলে না মেলে নাই। সরকারি সংস্থার উদ্যোগ ছাড়া যে এসব এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব না, সেটি স্বীকার করছেন সবাই। বলছেন, দেরিতে হলেও সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছেন তারা। অনেকগুলো খাবার দেখা যাচ্ছে, অতি উৎসাহী লোক জড়ো হয়েছে, এই জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি। আমাদের লোক জনবলও কম, ত্রাণ বেশি নিতে গিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দূর ভেতরে যাওয়া যায়। সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবাই যাব। আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রায় 5000-এর উপরে নৌপুলিশ সহ সবাই বিশেষায়িত ইউনিটগুলো এসেছি। আমরা যত জায়গায় প্রয়োজন সর্বাত্মকভাবে যেখানে যাওয়া যাচ্ছে সর্বাত্মকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। আগের যে ম্যাপটা রয়েছে, জেলার যে ম্যাপটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, পানির কারণে কিন্তু সব পানির নিচে প্লাবিত। এখন আমাদের আইডেন্টিফিকেশন করা, একটা বাড়ি খুঁজে বের করা কিন্তু কষ্টসাধ্য, সেটাও কাজ চলছে, একই সাথে ত্রাণও দেওয়া হচ্ছে। আন্দোলন চললো, তাদের যে সমন্বয় কুমিল্লা কেন্দ্রিক আছে তারা কিন্তু আজকে সবাই উপস্থিত ছিল। সকলকে নিয়ে আমরা একটা সমন্বয় টিম করেছি এবং তারা কিন্তু কোন এলাকায় বেশি ত্রাণ পৌঁছাচ্ছে না সেইখানে কিন্তু তারা কিন্তু সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছে। তবে দুর্গম এলাকায় থাকা মানুষের তুলনায় এই ত্রাণের পরিমাণ খুবই সামান্য। বাড়তি নৌযান পেলে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের সম্ভবত এখন দুটো প্রধান চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে যাদের বাড়ি একটু গহীনে তারা ত্রাণ পাচ্ছেন কিনা সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে যারা মধ্যবিত্ত তারা অনেকেই লোকলজ্জার ভয়ে ত্রাণের লাইনে আসছেন না কিংবা সেটি নিতে চাচ্ছেন না, কিন্তু তারা যে অনাহারে থাকছেন সেটি প্রমাণিত। ফলে তাদের কাছে কিভাবে সেই ত্রাণটি পৌঁছে যায় সেই বিষয়টি নিশ্চিতভাবেই প্রশাসন তথা সরকার ভাববে, এমন বিশ্বাস সাধারণ মানুষের। মাহফুজ বিশু, যমুনা নিউজ, 14 গ্রাম, কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজও গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা।
এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানবিক এ কাজে নগরের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন। এখন পর্যন্ত 4 কোটিরও বেশি নগদ টাকা সংগ্রহ হয়েছে। শিক্ষার্থীরা জানান, ট্রাক সংকটের কারণে উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। শুধুমাত্র টিএসসিতে ত্রাণ সামগ্রী রাখার পর্যাপ্ত জায়গা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বুথ খোলা হয়েছে। আমি পার্টি পলিথিন আর টাকা নিয়ে আসছি। আমার ছেলের ব্যাংক ব্যাংকে পুরো টাকাটা আমি এখানে দিয়ে যাচ্ছি। আসলে ওইখানে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যার জন্য এখানে এসে অন্তত ক্ষুদ্র যতটুকুই পারি একটু পার্টিসিপেট করতে চাচ্ছি। এটা নোয়াখালীর একটি আইল্যান্ডে এবং ফেনীর একটি প্রত্যন্ত গ্রামে, এই দুইটা জায়গা থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই। তাই আমরা ইমার্জেন্সি আমরা এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে একটি কার্গো হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট থেকে এগুলো সরাসরি ওই দুই জায়গায় যাবে। ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না, সেটি হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। বিভিন্ন সংস্থা থেকে, অর্গানাইজেশন থেকে প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যদি আমাদের ভোটের সরবরাহটি নিশ্চিত করতে পারেন ওই প্রান্তিক পর্যায়ে, সেক্ষেত্রে আমাদের ত্রাণ সরবরাহটি আমাদের সকলের জন্য উন্মুক্ত হবে। গণত্রাণ সম্পর্কে আরও জানবো সহকর্মী নুরনবী সরকারের কাছ থেকে। নুরনবী, আজকে সকাল থেকে কেমন দেখছেন গণত্রাণ সংগ্রহের কার্যক্রম এবং কি ধরনের জিনিস আসলে সবাই বেশি নিয়ে আসছেন ত্রাণ দেওয়ার জন্য, সেটা আমাদের জানাবেন। ত্রাণ কার্যক্রম আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। এত মানুষ অবদান রাখছে, যে যার সাধ্যমতো আসলে তারা চেষ্টা করছে। টিএসসিতে নেওয়া হচ্ছে নগদ টাকা এবং মোবাইল সার্ভিসের মাধ্যমে টাকাগুলো সেখানে জমা নেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠ রয়েছে, সেখানে যে জিমনেশিয়াম রয়েছে, সেখানে এর ভিতরে শুকনো খাবার, বিস্কিট, পানি, এই জিনিসগুলো বেশি এসেছে। এবং বিভিন্নভাবে যে ওষুধগুলো রয়েছে, যেমন ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, স্যালাইন থেকে শুরু করে অন্যান্য যে ওষুধগুলো রয়েছে পানিবাহিত রোগের, সেগুলো কিন্তু অনেকে দিচ্ছেন এবং সেগুলো টিএসসিতে সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ কবে এরকম দেখেছে তারুণ্যের এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের যে অবদান, মানুষের জন্য মমত্ববোধ, মানবতাবোধ। বলা চলে এক কথায় যে আমরা এর আগে যেরকম বিভিন্ন সময় সাহিত্যে বা ইতিহাসে দেখেছি বন্যা দুর্গত হলে মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষ, সেই সমস্ত রেকর্ড ভেঙে গেছে। এবং এত তরুণদের এই স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো চলছে এবং মানুষ তাদের যে যার সাধ্যমতো যতটুকু পেরেছেন এখানে অবদান রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ডাকসু থেকে শুরু করে সব জায়গায় এখন ত্রাণ কার্যক্রম। কিন্তু সমস্যা একটা জায়গায়, সেই ত্রাণগুলো পরিবহন করে দুর্গত মানুষের কাছে নেওয়া। পরিবহন সংকট রয়েছে। এই মুহূর্তে প্রয়োজন বিপুল সংখ্যক হেলিকপ্টার বা বিমানের মধ্য দিয়ে যদি ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে এই যে জমে যাওয়া ত্রাণগুলো, যে বিপুল সংখ্যক হেলিকপ্টার দিয়ে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করেন। এমন অভিযোগ করে তিনি বলেছেন, ডিজিএফআই এর সাবেক প্রধান এই ঘটনায় জড়িত ছিলেন। তিনি বলেন, বাসার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, কারো সাথে কারো দেখা করা বা কথা বলাও বন্ধ করে দেন গোয়েন্দারা। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার দেশত্যাগ ও পদত্যাগ খুবই আলোচিত ঘটনা শেখ হাসিনা সরকারের ইতিহাসে। 2017 সালের ঘটনা নিয়ে এ ব্রোকেন ড্রিম নামে বইও লিখেছেন তিনি। এরা করাপ্ট, তাদের অনেকে জেল খেটেছেন। যমুনা টেলিভিশনের সঙ্গে ভিডিও আলাপে তিনি জানালেন, তখনকার সরকারের সঙ্গে তার দ্বন্দ্বের শুরু ঋণ খেলাপিদের দায় মুক্তি নিয়ে, যা চূড়ান্ত পর্বে গড়ায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা বিষয়ক ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে। আমার নিম্ন আদালতে হাজারে হাজার বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট করছে, পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে, এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না, ইচ্ছা মতো করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্ট্রেটওয়ে বলল, নিম্ন আদালতের এটা হবে না, এটা আপনি ভুলে যান। আমি বললাম, তাহলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাবলিশ করে যে আপনি পার্লামেন্টে নিয়েছেন, এটা আমি হতে দেব না। এস.কে. সিনহা বলেন, সরকার তাকে চাপ দিতে গোয়েন্দা সংস্থা ব্যবহার করেন। অত্যাচার আরম্ভ করলেন ডিজিএফআই এর চিফ তখনকার দিনে মোহাম্মদ সাইফুল আবেদী। বলছে, স্যার আপনি রেজিগনেশন দেবেন, আপনি দেশের বাইরে চলে যাবেন। আমি বললাম, আপনি কে? হু আর ইউ? হোয়াট অডাসিটি ইউ হ্যাভ গট? সাবেক এই প্রধান বিচারপতি জানান,
অসুস্থ না হলেও তাকে নিয়মিত বিএসএমএমইউ থেকে চিকিৎসক পাঠানো হতো। বাসার ইন্টারনেট বন্ধ করে পদত্যাগের জন্য চাপ দেন তখনকার ডিজিএফআই প্রধান। হাউস অ্যারেস্ট, I was in solitary confinement. To tell you, পিজি হসপিটাল থেকে 2-3 জন ডাক্তার আসতেন করতেন। আমি বললাম আপনারা আসছেন, আমাকে তারা বলে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাদের কিছু করণীয় নাই। এইটাই মানে আমি অসুস্থ এবং আমি এই জন্য ট্রিটমেন্টে যাব। আমি বললাম যে আমি অসুস্থ না। বিদেশ যাওয়ার পর মামলা হয় এসকে সিনহার বিরুদ্ধে, সাজাও হয়েছে একটিতে। এখন তিনি আইনি লড়াই চালাতে চান দেশে ফিরে। আমি দিন গুনছিলাম যে আমি কখন দেশে ফিরে যাব। শেখ হাসিনা যে পতন হবে এটা সময়ের ব্যাপার ছিল। এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য তাকে যদি বিচারে সুপর্দ না করা হয় তাহলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এটা ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক্যের অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ তথ্য জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি জানান, শনিবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শামসুদ্দিন চৌধুরীকে। অস্ত্রোপচার শেষে ভর্তি আছেন হাসপাতালে। 54 ধারায় গ্রেফতার দেখিয়ে বিকাল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ। এ সময় উত্তেজিত জনতা আদালত প্রাঙ্গণে মানিকের ওপর হামলা চালায়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান। স্বাস্থ্য পরীক্ষার সময় তার বাহ্যিক জখম ও রক্তক্ষরণ ধরা পড়ে। এরপরই হাসপাতালে নেওয়া হয় তাকে। শুক্রবার রাতে কানাইঘাট সীমান্ত থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। উনি ভালো আছেন, উনি মোটামুটি ভালো আছেন। ওনাকে জাস্ট অবজারভেশনে রেখেছি এবং জানেন যে বয়স্ক মানুষ, ওনার আগেও মনে হয় কিছু ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, সব এগুলি আছে, যার জন্য আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি। ঢাকা থেকে গ্রেফতারের পর নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হতে পারে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে। সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। যাচ্ছি স্মিথের কাছে। স্মিথ, আমাদের জানাবেন যে সাবেক সংসদ সদস্য গাজীকে আদালতে নেওয়ার বিষয়ে কি জানতে পারলেন? নিলে কখন নাগাদ তাকে নেওয়া হতে পারে? সোহার, যে ঢাকার শান্তিনগর বাসা থেকে আজ সকালেই কিন্তু নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, সদর, ফতুল্লা সহ বিভিন্ন থানায় কিন্তু ইতিমধ্যে প্রায় 5টির উপরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবং মামলায় এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি গোয়েন্দা পুলিশ বা নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে স্পষ্টভাবে কোনো ধারণা দেওয়া হয়নি। তবে আমরা শুনতে পাচ্ছি যে আজ বিকেল নাগাদ তাকে নারায়ণগঞ্জ কোর্টে নিয়ে আসা হতে পারে। সর্বশেষ রূপগঞ্জে যে মামলাটি হয়েছিল, এই 10ম শ্রেণীর ছাত্র রোমান হত্যা মামলা, সেটি কিন্তু রূপগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। সেই মামলায় নাকি অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সেই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। তবে কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টরের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই মুহূর্তে তারা আসলে জানেন না ঢাকা থেকে কখন নারায়ণগঞ্জে তাকে নিয়ে আসা হবে এবং কোন আদালতে তাকে কি আসে বিষয়টি এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের ক্লিয়ারলি জানানো হয়নি। সোহার, ধন্যবাদ স্মিথ আপনাকে যুক্ত হওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ছাত্র জনতার হত্যাকারীদের সেনানিবাসে আশ্রয় দিয়ে ভুল করেছে সেনাবাহিনী, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় হাফিজউদ্দিন বলেন, বিপ্লব এখনো থমকে আছে। তার দাবি, আয়নাঘরের নামে যারা মানুষ গুম হত্যা করেছে বহাল তবিয়তেই আছেন তারা। দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলেন তিনি। শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয়, বরং বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানান মেজর হাফিজ। উপদেষ্টা পরিষদে থাকা হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিকে অপসারণের জোরালো দাবি তোলেন। শেখ হাসিনা ভারত থেকেই চক্রান্ত করছে এমনটা উল্লেখ করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান মেজর হাফিজ। বিজয়ের পর 5ই আগস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে 622 জন। এরা প্রত্যেকে অপরাধী। বাংলাদেশ সেনাবাহিনী
একটি ভুল কাজ করেছে। এই ধরনের দুর্বৃত্তদেরকে, খুনিদের। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সকাল 8টার দিকে গেটগুলো আংশিক খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিডিবি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার আব্দুর জাহির। তিনি জানান, হ্রদের পানির উচ্চতা শনিবার বিকেলের সমুদ্রপৃষ্ঠ থেকে 107.7 ফুট উচ্চতায় পৌঁছায়, যা বিপদসীমার কাছাকাছি, যে কারণে লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্পিডওয়ের 16টি গেট ও 6 ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে 9,000 কিউসেক পানি। 1 মাসেরও বেশি সময় পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। ব্যস্ত নগরবাসীর যাত্রাপথে ফিরেছে স্বস্তি, চলছে স্বাভাবিক সময়সূচিতেই। তবে বন্ধ রয়েছে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। সেসব চালু করতে 1 বছরের বেশি সময় লাগবে না, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। তবে নির্দিষ্ট করেননি সেদিনক্ষণ। সকাল 7:10 এবং 7:20 উত্তরা উত্তর স্টেশন থেকে 2টি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়, যাতে শুধু এমআরটি পাস ব্যবহারকারীরাই চলাচল করতে পারেন। এরপর থেকে শুরু হয় সিঙ্গেল জার্নির টিকিট বিক্রি, বাড়তে থাকে যাত্রী চাপও। গত 1.5 বছরের অভ্যস্ততায় হঠাৎ 37 দিনের ছেদ। কেমন ছিল মেট্রোর নিয়মিত যাত্রীদের সেই অভিজ্ঞতা? 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা লাগতো, 38 দিন। এখন আবার চালু হয়েছে 1 ঘন্টা পরে উঠি। তাছাড়া আসার সময় সেম। তাছাড়া পারিপার্শ্বিক অন্য যে কোনো জায়গায় যাতায়াত করলে এই সমস্যাটা আসলে ভুগছি আমরা। এই মেট্রো বন্ধ থাকার কারণে খুবই দুর্ভোগ, জনদুর্ভোগ যে কী জিনিস সেটা আপনারাও দেখেছেন। অনেক প্রবলেম হচ্ছে, তবে আজকে অনেক হ্যাপি। আজকে 10টায় অফিস, এখন বের হলাম, আশা করছি পৌঁছে যাবো আরও আগে। মেট্রো বন্ধের আগে অফিস টাইমে কোচগুলো থাকতো কানায় কানায় পূর্ণ। একই চিত্র দেখা গেল আজও। তাই 2টি ট্রেনের মধ্যকার সময় কমানোর দাবি যাত্রীদের। পিক আওয়ারে আরেকটু টাইম কমিয়ে দিলে ভালো হয়। তো আমরা যারা কর্মজীবী, দেখা যায় যে আমি এখন দৌড়ে আসতেছি, একটা ট্রেন মিস হয়ে গেলে 10 মিনিট অপেক্ষা করতে হবে। সো আমি চাচ্ছি যে আমি আসবো আর ট্রেন একটা পেয়ে যাব। মেয়েদের উঠতে অনেক ঝামেলা হয়, যদি আরেকটা বগি মেয়েদের জন্য বাড়ানো হয় তাহলে খুব ভালো হয়। সকাল 10টায় আগারগাঁও স্টেশনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। মেট্রোতে চড়েই যান সচিবালয়ে। সে সময় জানান, বন্ধ স্টেশনগুলো দ্রুতই চালু করা হবে। আমাদের একটু টাইম লাগবে, বুঝছেন, কারণ আমরা একটা মিথ্যা আশ্বাস দিতে চাই না। এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে, তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না কোনো অবস্থাতে 1 বছর সময় লাগবে না। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দেয়া হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।